মাঝখানের সারি থেকে একজন উঠে বলল যে শুটিং। জ্ঞান ফেরার পরে আমার চারপাশে দেখি শুধু লাশ। আমি ভয় পাচ্ছিলাম, আমি তো আল্লাহর ডাকতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলাম। ফ্লাইওভার থেকে নামার প্রথম যেই আপনার বুথগুলি আছে, টোল বুথগুলি আছে, ওটার শেল্টার থেকেই পুলিশ গুলি করতেছিল। তারা বলতেছে যে তোমাদের মধ্যে থেকে 2-1 জন আসো, আমরা তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। তখন আমি চিন্তা করলাম যে আমি যাব। তো একটা সাদা কাপড় নিয়ে যাই, যেহেতু আমরা জানি যে সাদা কাপড় হচ্ছে শান্তির প্রতীক, এই টাইপের একটা সিগন্যাল দেওয়ার জন্য আমি আমার চারপাশে খুঁজতে গিয়ে দেখি যে একটা ছেলে, ওর গায়ে একটা সাদা টি শার্ট, ফুল সাদা। তো আমি বললাম যে তোমার টি শার্টটা আমাকে দাও, আমি ওদের সাথে কথা বলে এসে তোমাকে টি শার্টটা ফেরত দিচ্ছি। তো বললো যে ভাই আমি টি শার্ট দিব না, আমি আপনার সাথে যাব। তা আমি বললাম যে গেলে তো মরে যাবি, গুলি করে দিবে তোকে। ছোট্ট একটা ছেলে, ইন্টারে পড়ে, এরকম টাইপের। বললো যে আজকে মৃত্যুর কোনো পরোয়া করি না, আজকে কাফনের কাপড় মাথায় পেতে আসছি। এভাবে হাঁটতে হাঁটতে প্রায় 200 মিটার হেঁটে চলে আসছে। আমার পিছনে আর তখন তাকাইও নাই। এর মধ্যে একটা জওয়ান যে আমাকে রাইফেল তাক করে শুয়েছিল, আমি যখন তার কাছাকাছি চলে আসছি, ইন দি মিন টাইম মাঝখানের সারি থেকে একজন উঠে বলল যে শুটিং। আমার এই দিক দিয়ে গুলিটা ঘেইসা নাক দিয়া নাকের হাড্ডিটা নিয়ে বের হয়ে যায়। তখন ওই জায়গায় আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার কিছুই আর মনে নেই তখন। 10-15 মিনিট পরে আমার জ্ঞান ফেরার পরে আমার চারপাশে দেখি শুধু লাশ। একজনও জীবিত নাই, সবাই লাশ পড়ে আছে, পুলিশ গুলি করতেছে এখনো। যখন পিছনের দিকে তাকালাম, দেখি যে যে লেনটা বন্ধ ছিল ওই লেন দিয়ে একটা আসতেছে, ওই যে এপিসি কার বা সাজোয়াজান টাইপের একটা আসতেছে। ওটা যেমনে পারতেছে গুলি করতেছে, যে যার মতো করে পালাচ্ছে। 3 থেকে 4টা স্টেপ আমি দৌড় দিতে পারছি। এরপরে দেখি যে এপিসি কার আমার সামনে, আমার থেকে 15-20 মিটার সামনে চলে গেছে। ওইখান থেকে থামাইয়ে পিছনের দিকে ব্যাক করছে, ব্যাক করে আমার দিকে ফায়ার করছে। বিকট শব্দে আসছে, আমি হঠাৎ করে পড়ে গেলাম। মনে হচ্ছিল যে আমার মাথা এক পাশ উড়ে গেছে, বাঁচবো কিনা নিশ্চয়তা নাই। ভয় পাচ্ছিলাম, তো আল্লাহর ডাকতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলাম, শাহাদাত পাঠ করতেছিলাম। যেই পুলিশটা বললো যে শুট হিম, আমি জাস্ট এটুকু সময় পাইছি যে হাতটা উঠে ওকে বললাম যে স্টপ। স্টপ বলার সাথে সাথে ও গুলি করে দিছে। তাৎক্ষণিক আমি একটা শক ওয়েভের ধাক্কায় ছিটকে পড়ে যাই। তো দেখলাম যে আমার পুরা শরীর ভিজে গেছে, রক্ত বের হচ্ছে। হাত দিয়ে করলাম, দেখলাম যে আমি পুরো রক্তাক্ত। তার মানে আমি গুলি খাইছি, মারা যাব। শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, রক্তবমি শুরু হয়ে গেছে, মারা যাচ্ছি। শাহাদা পাঠ করলাম। আমি যখন পেছনে ঘুরলাম, আমি গুলি খেয়ে যেতটুকু শক না পেয়েছি, তার চেয়ে যে কষ্টটা আমার ভিতরে হচ্ছিল, তার চেয়ে বড় ধাক্কাটা খাইছি আমি ওই ছেলেটাকে পড়ে থাকতে দেখে। ও প্রায় 100 মিটার দূরে আমার পেছন যখন আসতেছিল, তখনই তাকে গুলি করা হয়েছে এবং সে ওখানে পড়ে আছে। তো আমি উঠে দাঁড়ায় শার্ট বেঁধে মাথায়, তারপর দৌড় শুরু করলাম। দৌড় শুরু করতে করতে আমিও তখনও দেখতেছিলাম যে আশেপাশে দৌড়াচ্ছে, আমার থেকে আরও 10-15 মিটার দূরে অনেকে দৌড়াচ্ছে। আমি তাদেরকে বলতেছিলাম, ভাই আমার বাঁচান, ভাই আমার বাঁচান, জোরে জোরে চিল্লাচ্ছিলাম আর দৌড়াচ্ছিলাম। হসপিটালের যে অবস্থা দেখলাম, হাহাকার, চিৎকার, কেউ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। এরা দেখলে ওর কাছে গেলে চিল্লাচিল্লি করে, সবাই যে যার মতো রক্তাক্ত অবস্থা, পুরো ফ্লোর রক্তে ভরা, সবাই চিকিৎসার অভাবে করতেছে। 20 জুলাইতে আমি ভর্তি হয়েছি। 21 জুলাই আবার ছাত্রলীগ যে হামলা করছে ঢাকা মেডিকেলের ভিতরে, 2-1টা বাড়ি লাগছে। তারপরে ওখানকার যেই নার্স আছে, ডাক্তার আছে, ওনারা সেভ করলো আমাকে নিয়ে। তো তার ভিতরে আমার ওয়াইফ আবার বলতেছে যে একটু আগে 2 দিন আগে একজনকে জিজ্ঞেস করছে যে তুমি গুলি খেয়েছো কীভাবে, আন্দোলনে যে বলছে যে আন্দোলন করতে গিয়া ওনাকে ধরে নিয়ে গেছে পুলিশ। যে যদি পুলিশ এসে বলে, ভুলেও বললেন না যে আন্দোলনে গেছেন, বলবেন যে কাজের থেকে আসার সময় গুলি গেছেন। ওখানে ডিজিএফআই আসছিল 3 জন, যারাই আসছে 3 জন 3 জন করে বা 2 জন 1 জন করে আসতেছে, জিজ্ঞেস করতেছে। পরে আমি বললাম যে স্যার আমি কাজ করতেছিলাম, কাজ করে যাওয়ার পথে কোথা থেকে জানি আইসা গুলি লাগছে, আমি বলতে পারি না। ওনাকে আর বলি না যে আমি আন্দোলনে একদম মুখোমুখি যে গুলি খেয়েছি।
পুলিশ একটা রেকর্ড নিছিল আর কি, ভিডিও করে নিছিল একটা, যে তুমি গুলি খেয়েছো কীভাবে, তোমাকে গুলি করছে কারা, আমাকে আগে থাকতে শিখে দিতেছে যে আমি রাস্তা দিয়ে যেতেছি, আমার জামাত বিএমপি সন্ত্রাসীরা আমাকে গুলি করছে। তার ভিতরে আমার ডাইনে বামে যে আরও অনেক ছিল আন্দোলনের পেশেন্ট, যারাই বলছে কেমনে গুলি খেয়েছো, আন্দোলনে যে গুলি খেয়েছি সবাই দেখে। আর তাদেরকে আর আমি পরে দেখি নাকি, আমি 26 তারিখ শুক্রবার স্বৈরাচার শেখ হাসিনা যখন ঢাকা মেডিকেলে আহতদেরকে দেখতে আসবে, তখন আমি আর কি আমার ভাইয়ের মাধ্যমে রিলিজ নিয়ে চলে গেছি এই অবস্থায়। কারণ আমার মনের যে একটাই ডর, উনি যদি আসার পরে যদি দেখে, পরে যদি আমার যদি মাইরা ফেলায়। 3 আগস্ট অপারেশনের পরে বাসায় আসি, তো ব্যান্ডেজ খুলে ফেলে চশমা পরে, এরপরে যখন কেন্দ্রীয় সমন্বয়ের আসিফ মাহমুদের বক্তব্য শুনি যে লং মার্চ তো ঢাকা কর্মসূচি 6 তারিখ হবে না, 5 তারিখেই হবে, একদিন আগে নিয়ে আসছে। এরপরে সিদ্ধান্ত নিলাম যে তাদের গণভবন দিকে যাব, একটা প্রতিশোধমূলক ক্ষোভে যেমনি হোক আমি পারি নামবো। আমার বন্ধুরা অ্যাম্বুলেন্সে করে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। তখন তো রাস্তায় বিজয় মিছিল ছিল, আমার খুব কানে আওয়াজ আসতেছিল, কিন্তু আমি তো তখন খুব ক্রিটিক্যাল জোনে। তারপর আমি বলছিলাম যে তোমরা অ্যাম্বুলেন্সের পিছনের ডালাটা খুলে দাও। এই কারণে বলেছিলাম যে আমি তো আমার সিচুয়েশনটা তো জানি না, আমি মারাও যেতে পারি, তো এই বিজয়ের উৎসবটা আমি একটু দেখে যাই। 5 আগস্টে শেখ হাসিনা যখন চলে গেল, তখন আমার মনে হয় আমার রোগ সব চলে শুই না যে শেখ হাসিনা পালাইছে, আমি পুরো সুস্থ হয়ে গেছি, আমার কাছে মনে হইতেছে। আজকে 1.5 বছর ধরে আমার এই জায়গা দিয়ে পুইস পড়ে, এখনো সুস্থ হয়ে যে আমি বাসায় যাবো বা আমি একটা কাজ করবো, মানে ওই আর আমি এখনো করতে পারিনি। একটা লোকের যদি 1.5 বছর ধরে একটা জায়গা দিয়ে এই পুইস পড়তে থাকে, তার ভিতরে মেডিকেল যাচ্ছি আছি, এই অপারেশন হইতাছে, করতেছি না, তার ভিতরে জাতীয় চক্ষু বিজ্ঞান থেকে 2বার রেফার করছে বাহিরে, এখনো আমি যাইতে পারিনি। যা পাইছি সব নির্বাচনের আগে, নির্বাচনের পরে এই পর্যন্ত তো 1 টাকাও পাই না। আমি যে আসনে থাকি এটা হলো 3 আসন, হ্যাঁ, ওই এমপি তো এই পর্যন্ত খোঁজই নেয় যে আমি বাইচে আছি না মরে আছি।